আমরা সরকারের অর্থ ব্যয় ব্যবস্থা করছিলাম, অর্থ ব্যবস্থা শেষ, ব্যাংক ব্যবস্থাও শুরু করে দিয়েছি। তো ব্যাংক ব্যবস্থার একটা ক্লাস ইতিমধ্যে হয়েছে। তো ব্যাংক ব্যবস্থার মধ্যে কিছু ভাগ আছে, কিছু পর্যায় আছে। তো গত ক্লাসের পড়া থেকে আজকে বলি কিছু প্রশ্ন যেগুলো তোমরা গত ক্লাস যদি করে থাকো তাহলে পারবে ইনশাআল্লাহ। প্রথমে বলো ব্যাংক বলতে কি বোঝায় বা ব্যাংক কাকে বলে, বা অর্থনীতিতে ব্যাংকের সংজ্ঞাটা কি? পারার কথা। ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেটা জনগণের কাছ থেকে অল্প সুদে আমানত সংগ্রহ করে এবং সেই আমানত উচ্চ সুদে ঋণ গ্রহীতাদের কাছ থেকে বিতরণ করে। এই ঋণের কারবারিকেই বলা হয় ব্যাংক। ওকে, নেক্সট প্রশ্ন, ব্যাংককে কেন ঋণের কারবারি বলা হয়? ব্যাংককে কেন ঋণের কারবারি বলা হয়? প্রথম প্রশ্নের উত্তর থেকে হালকা ধারণা পেয়ে গেছো যে কেন ব্যাংককে ঋণের কারবারি বলা হচ্ছে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ব্যাংক তো অনেক ধরনের আমরা দেখি, তাই না? বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক। তো প্রধানত ব্যাংক কত ধরনের হয়? প্রধানত ব্যাংক কত ধরনের হয়? খুবই সহজ একটা প্রশ্ন। সাধারণত ব্যাংক তিন ধরনের, একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, আর একটা হচ্ছে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক এবং বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা বলতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক কি জিনিস, বাণিজ্যিক ব্যাংক কি জিনিস? খুবই সহজ। কেন্দ্রীয় ব্যাংক যে কাজগুলো করে বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু সেই কাজগুলো করে না। সুতরাং কেন্দ্রীয় ব্যাংকের আলাদা একটা কর্মপদ্ধতি আছে, বাণিজ্যিক ব্যাংকের আলাদা একটা কর্মপদ্ধতি আছে। বাণিজ্যিক ব্যাংকে কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি, সেই উদাহরণের আলোকে কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া যায়। যেমন ধরো সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, তাই না? তো এই ধরনের ব্যাংকগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। যেহেতু বাণিজ্যিক ব্যাংকগুলো নানা ধরনের কার্যক্রম করে, যে কার্যক্রমগুলো হয়তো কেন্দ্রীয় ব্যাংক করে না। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের দুটো আলাদা কর্মপদ্ধতি আছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংক আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে। বলা হয় বাণিজ্যিক ব্যাংক আমাদের অর্থনীতির প্রাণ। তাহলে একটা প্রশ্ন শুরুতেই আসে যে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বটা কি? বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব কি বা এর প্রয়োজনীয়তা কি? গুরুত্ব কি? বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব কি বা এটা কেন অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ? বাণিজ্যিক ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমানত সংগ্রহ করা, অর্থাৎ জনগণ এর গচ্ছিত টাকা তারা সংরক্ষণ করে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক জনগণের আমানত সংগ্রহ করে। এই আমানত তারা বিভিন্ন পদ্ধতিতে সংগ্রহ করে থাকে। সাধারণত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক তিন পদ্ধতিতে আমানত সংগ্রহ করে। একটাকে বলা হচ্ছে চলতি আমানত, একটা হচ্ছে সঞ্চয়ী আমানত, একটাকে বলা হচ্ছে স্থায়ী আমানত। চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী আমানত। তাহলে আমরা যদি দ্বিতীয় প্রশ্নতে যাই তাহলে আমরা দেখব
বাণিজ্যিক ব্যাংক কত পদ্ধতিতে আমানত সংগ্রহ করে থাকে? আমানত সংগ্রহ করে থাকে, বাণিজ্যিক ব্যাংক কত ভাবে বা কত পদ্ধতিতে বা কোন কোন পদ্ধতিতে আমানত সংগ্রহ করে? তিন পদ্ধতিতে: চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী। চলতি আমানত, সঞ্চয়ী আমানত এবং স্থায়ী আমানত। তার মানে বাণিজ্যিক ব্যাংক একই পদ্ধতিতে একই ভাবে জনগণের কাছ থেকে আমানত নেয় না। জনগণকে আমানত সংগ্রহ করাতে আগ্রহী করার জন্য তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। এখন তো এই পদ্ধতিগুলোর বাইরেও তারা নানা ধরনের প্যাকেজ দিচ্ছে, নানা ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, যাতে জনগণ আকৃষ্ট হয়ে এইসব ব্যাংকগুলোতে অর্থ সঞ্চয় করে বা আমানত হিসেবে রাখে। তিন ধরনের আমানত সংগ্রহের প্রক্রিয়ায় there is some difference, কারণ প্রত্যেকটা সংগ্রহ প্রক্রিয়া একই রকম নয়। আলাদা আলাদা ভাবে একটা পদ্ধতির কিছু নিয়ম, কিছু সুবিধা আলাদা। তো আমরা তিনটা একটু তুলনামূলক পার্থক্য দেখি। চলতি আমানতে বলা হচ্ছে যে কোনো সময় তোলা যায়, অর্থাৎ চলতি আমানতে কেউ যদি অর্থ সঞ্চয় করে সেই সঞ্চিত অর্থ সে যে কোনো সময় তুলতে পারবে, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় পার বা নির্দিষ্ট সময় দরকার নেই, যে কোনো সময় সে তুলতে পারবে। যেহেতু যে কোনো সময় তুলতে পারবে তাই এই আমানতে সুদ দেয় না, অর্থাৎ আমানতকারী কোনো সুদ পায় না। এটা তুমি গচ্ছিত টাকা রাখছো, সেই টাকা যখন তোমার প্রয়োজনে তুলে নিচ্ছ, এর জন্য অতিরিক্ত কোনো সুদ চলতি আমানতে বাণিজ্যিক ব্যাংকগুলো দেয় না। এবার আমরা দেখব যে সঞ্চয়ী আমানতের বৈশিষ্ট্যগুলো কি। চলতি আমানতে দেখলাম যে যে কোনো সময় তোলা যায়, সঞ্চয়ী আমানতে সপ্তাহে এক বা দুইবার তোলা যায়। চলতি আমানতে যে কোনো সময় আমানতকারী অর্থ তুলতে পারে, সঞ্চয়ীতে তুলতে পারে সেটা সপ্তাহে এক বা দুইবার। চলতি আমানতে আমরা দেখলাম যে সুদ দেয় না বা আমানতকারী সুদ পায় না। সঞ্চয়ী আমানতে ব্যাংক আমানতকারীকে অল্প সুদ প্রদান করে, যেহেতু সপ্তাহে এক থেকে দুইবার তুলতে পারে, there is some restriction, সুতরাং তাকে অল্প পরিমাণ সুদ প্রদান করে। তাহলে এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিই। চলতি আমানত বলতে, চলতি আমানত কি? বাণিজ্যিক ব্যাংকের চলতি আমানতটা কি? যে আমানত সংগ্রহের মাধ্যমে আমানতকারী যে কোনো সময় অর্থ তুলতে পারে এবং ব্যাংক তাকে কোনো সুদ প্রদান করে না, সেটাকে বলা হচ্ছে চলতি আমানত। অর্থাৎ যে হিসাবের মাধ্যমে আমানতকারী যে কোনো সময় অর্থ তুলতে পারে এবং এর জন্য ব্যাংক তাকে কোনো সুদ প্রদান করে না, সেই আমানতটাকে বলা হচ্ছে চলতি আমানত। সঞ্চয়ী আমানতটা তাহলে 4 নম্বর, সঞ্চয়ী আমানত। সঞ্চয়ী আমানত কি? যে হিসাবের মাধ্যমে আমানতকারী সপ্তাহে এক বা দুইবার টাকা তুলতে পারে এবং ব্যাংক অল্প কিছু সুদ প্রদান করে, সেটাকে বলা হচ্ছে সঞ্চয়ী আমানত। যে হিসাবের মাধ্যমে আমানতকারী ব্যাংক থেকে তার আমানতের অর্থ সপ্তাহে এক বা দুইবার তুলতে পারে এবং ওই আমানতকারীকে ব্যাংক অল্প সুদ প্রদান করে, সেই ধরনের আমানতকে বলা হচ্ছে সঞ্চয়ী আমানত। তার মানে there is some difference between চলতি আমানত এবং সঞ্চয়ী আমানত। এবার আমরা দেখব যে স্থায়ী আমানত। স্থায়ী মানে তো একটা নির্দিষ্ট সময়, তাই না? সুতরাং এখানেও আমরা দেখব যে একটি নির্দিষ্ট সময় পার হওয়ার পরে আমানতকারী তার অর্থ তুলতে পারে। তার মানে যখন কোনো তুলতে পারে না, সপ্তাহে একবার দুইবার তুলতে পারে না, মাসেও তুলতে পারে না, একটা নির্দিষ্ট সময়, তুমি 2 বছর বা 5 বছর বা 10 বছরের একটা নির্দিষ্ট সময়, যত সময় অনুযায়ী তুমি আমানতটা তুলবা, সেই সময় পার হলে তুমি সে অর্থ তুলতে পারবে। এবং এখানে ব্যাংক আমানতকারীকে উচ্চ হারে সুদ
প্রদান করে। যেহেতু তুমি একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখছো, ওই টাকা তুলতে পারছো না, সুতরাং তোমার টাকা ব্যবহার করে হয়তো ব্যাংক বিভিন্ন কাজ করছে, সুতরাং তোমাকে এটা উচ্চ সুদ প্রদান করবে। তাহলে আমরা 5 নম্বরে বলি স্থায়ী আমানত। স্থায়ী আমানত কি? যে আমানতে আমানতকারী একটি নির্দিষ্ট সময়ের পর তার অর্থ তুলতে পারে এবং ব্যাংক তাকে উচ্চ হারে সুদ প্রদান করে, সেই ধরনের আমানতকে বলা হয় বা সেই ধরনের হিসাবকে বলা হয় স্থায়ী আমানত। তাহলে চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী এই তিন ধরনের আমানতেরই নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। এই তিন ধরনের আমানতের মাধ্যমে বা আমানত প্রক্রিয়ার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের কাছ থেকে অর্থাৎ আমানতকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। সুতরাং এই তিনটা কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে। ব্যাংকের, বাণিজ্যিক ব্যাংকের আরো কিছু কাজ আছে, কিন্তু আমানত সংগ্রহ করাটাই বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটা প্রধান কাজ। এছাড়াও বাণিজ্যিক ব্যাংক আরো কিছু কিছু কাজ করে, যেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে আগামী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তো একটি এইচডব্লিউডি, যেটা আমানত সংগ্রহ প্রক্রিয়ার উপর ভিত্তি করে হবে ইনশাআল্লাহ। বাণিজ্যিক ব্যাংকে আমানত সংগ্রহ প্রক্রিয়া, বাণিজ্যিক ব্যাংকের আমানত সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে ধারণা দাও। বাণিজ্যিক ব্যাংকের আমানত সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে ধারণা দাও। তার মানে সুন্দরভাবে আজকে ক্লাসের আলোকে এটা লেখা যাবে। ঘ হিসেবে এটা উত্তর সুন্দর করা যাবে। বাণিজ্যিক ব্যাংকের আমানত সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে ধারণা দাও। এইটা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটা প্রধান কাজ, কারণ এই আমানত সংগ্রহের উপর ভিত্তি করে ব্যাংকে আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজটা সে করে থাকে, যেটাকে বলা হয় ঋণ, যেটাকে বলা হচ্ছে ঋণ প্রদান। আগামী ক্লাসে বাণিজ্যিক ব্যাংকের অন্যান্য কাজ নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।